পাকিস্তানের বিখ্যাত পত্রিকা টাইমস অব ইসলামাবাদ বলছে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য সেই বাংলাদেশে 1971-এর মুক্তিবাহিনীর মতো একটি ফোর্স গঠন করছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র, এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নাকি সম্পন্ন করেছে মোদির দেশ। বেশ কয়েকদিন ধরেই এমন খবর চাউর হয়েছে গণমাধ্যমগুলোতে। তারপর হাসনাতদের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুঙ্কারের উত্তাপের মধ্যেই এমন ভয় জাগানিয়া খবর এলো। ভারতে বাংলাদেশি সন্দেহে এরই মধ্যে একজনকে পিটিয়ে মারার খবর এসেছে। অর্থাৎ দুই দেশের মানুষদের মধ্যেই শত্রু মনোভাব খেয়াল করা যাচ্ছে। পরেশ বড়ুয়া বাংলাদেশে এমন খবরে পরিস্থিতি আরও উত্তপ্ত। ভারতের গণমাধ্যম জোর দিয়ে প্রকাশ করেছে এই খবর। এরই মধ্যে পাকিস্তানের গোয়েন্দাদের বরাতে টাইমস অব ইসলামাবাদ বলছে, ভারতের র বাংলাদেশে মুক্তিবাহিনীর মতো ফোর্স গঠন করার পরিকল্পনা করেছে এবং সেই মুক্তিবাহিনীর মতো ফোর্সটির কাজ হবে বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি ও গুপ্ত হামলা সংগঠিত করা। পত্রিকাটি বলছে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ এখন এক ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত 12 ডিসেম্বর ঢাকায় হেলমেটে মুখ ঢেকে রাখা বন্দুকধারীদের গুলিতে আহত হবার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু পুরো দেশকে এক চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্মের মুখপাত্র, যারা 2024 সালে শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিল। আর এই হত্যাকাণ্ড কেবল একজন নেতার বিদায় নয়, বরং এটি একটি পরিকল্পিত গোলযোগের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। হাদির মৃত্যুর পর ঢাকার রাজপথ থেকে শুরু করে দেশের আনাচ কানাচে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উত্তেজিত জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রধান গণমাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে, যেখানে সাংবাদিকরা প্রাণ ভয়ে আটকে ছিলেন। এমনকি বাঙালির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এসব হামলার পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর ভারত ঘেঁষা নীতিকে। হাসিনা সরকারের পতনের পর ভারতে তার আশ্রয় গ্রহণ এবং পরবর্তী সময়ে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটছে এই চরম ভারত বিদ্বেষী মনোভাবের মধ্য দিয়ে। টাইমস অব ইসলামাবাদের দাবি অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা র এই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি দ্বিমুখী বিপজ্জনক পরিকল্পনা বাস্তবায়ন করছে। একদিকে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবশিষ্টাংশ এবং হাসিনাপন্থী অনুগতদের ব্যবহার করে দেশে একটি উপদলীয় সংঘাত বা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে। তাদের লক্ষ্য হল 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তোলা এবং প্রমাণ করা যে এই সরকার দেশ চালাতে সক্ষম নয়। অন্যদিকে তারা বাংলাদেশের শিক্ষিত এবং বেকার যুবকদের বিভ্রান্ত করে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছে। প্রতিবেদনে উঠে এসেছে যে তেহরিকি তালেবান বাংলাদেশ বা টিটিবির মতো গ্রুপগুলোর মাধ্যমে তরুণদের নিয়োগ দেওয়া হচ্ছে। এদের মাধ্যমে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ তৈরি করা এবং বিদেশে জঙ্গি হিসেবে পাচার করার একটি নীল নকশা তৈরি হয়েছে। এর মূল উদ্দেশ্য হল বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং চরমপন্থী স্বর্গরাজ্য হিসেবে তুলে ধরা, যাতে করে আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ প্রশস্ত হয় এবং পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে থামানো যায়। আর এমন কথা যদি সত্যি হয়, তাহলে ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশের সার্বভৌমত্ব আজ এক বিশাল চ্যালেঞ্জের মুখে। নয়াদিল্লির সংসদীয় আলোচনায় সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান গতিশীলতা 1971 সালের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত সংকট। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতার সম্ভাবনা ভারতকে এতটাই বিচলিত করেছে যে তারা দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তার প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে সামরিক বিশ্লেষকরাও মনে করছেন। রাজপথের ক্ষোভ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এই অদৃশ্য হস্তক্ষেপ সামলানো সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পক্ষে। এখন প্রশ্ন উঠছে, টাইমস অব ইসলামাবাদের এই দাবিগুলো কি আসলেই সম্ভব? ভূরাজনৈতিক বাস্তবতায় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা তৈরি করা নতুন কোনো বিষয় নয়। তবে বাংলাদেশের মতো একটি ঘন বসতিপূর্ণ এবং আবেগপ্রবণ দেশে সরাসরি কোনো বাহিনী গঠন করা ভারতের জন্য আন্তর্জাতিক মহলে বিশাল ঝুঁকির কারণ হতে পারে। যদি ভারত এমন পদক্ষেপ নেয়,
তবে তার প্রধান কারণ হবে বাংলাদেশের উপর থেকে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারানো। গত ১.৫ দশকে শেখ হাসিনা সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশে যে ভূরাজনৈতিক সুবিধা পেয়েছে, বর্তমান সরকারের পাকিস্তান ও চীনমুখী নীতিতে তা হুমকির মুখে। এই স্ট্র্যাটেজিক লস কাটিয়ে উঠতেই তারা বাংলাদেশকে অশান্ত করার পথ বেছে নিতে পারে। যদি সত্যিই এমনটা ঘটে এবং বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে ভবিষ্যৎ হবে অত্যন্ত অন্ধকার। প্রথমত, দীর্ঘদিনের অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা ধসে পড়বে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগবে। দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশ একটি আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হল, এই ধরনের পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে এবং বারবার বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। সবচেয়ে জরুরি হল জাতীয় ঐক্য। রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য ভুলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব পক্ষকে এক হতে হবে। সরকারকে অত্যন্ত দক্ষতার সঙ্গে গুজব এবং অপপ্রচার মোকাবেলা করতে হবে। একই সাথে কোনো বিশেষ দেশের উপরে অতি নির্ভরশীলতা না রেখে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। দেশের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে আরও আধুনিক এবং সতর্ক হতে হবে, যাতে কোনো বিদেশি শক্তি দেশের ভেতরে কোনো নাশকতামূলক নেটওয়ার্ক গড়ে তুলতে না পারে। সর্বোপরি শিক্ষিত যুব সমাজকে র্যাডিক্যালাইজেশনের হাত থেকে বাঁচাতে কর্মসংস্থান এবং দেশপ্রেমের সঠিক চর্চা নিশ্চিত করাই হবে দীর্ঘমেয়াদী সমাধান। বুঝতে হবে, বাংলাদেশ এখন আন্তর্জাতিক খেলোয়াড়দের মাঠ হয়ে উঠেছে। পোর্ট বিদেশিদের হাতে, কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক, সীমান্ত থমথমে, মিয়ানমার সীমান্তেও আগুন জ্বলছে বলে। ওদিকে সাগরে অপেক্ষা করছে ভয়ঙ্কর সব পক্ষ। নিরীহ বাংলাদেশটাকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য সব পক্ষ যেন মুখিয়ে আছে। এর মধ্যেই এত ছোট দেশে হাজার ধরনের মত, হাজার হাজার দল। কে কার সব শেষ করে দেবে, আগুনে পুড়িয়ে দেবে হাসিমুখ, ভিন্ন মতের উপর নির্বিচারে হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে হামলা, আগুন বাংলাদেশ সম্পর্কে ভালো বার্তা দিচ্ছে না বিশ্বকে। পাকিস্তান হঠাৎ করে শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়েছে, কিন্তু ভুলে গেলে চলবে না ৭১কে, ২৪কে। দিন শেষে যদি সবাই মিলে বাংলাদেশের পক্ষে না থাকা হয়, তবে এইবারে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উপায় থাকবে না আর। বাংলাদেশের বর্তমান সংকট কেবল একটি হত্যাকাণ্ড বা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৃহৎ শক্তিগুলোর প্রভাব বিস্তারের লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে জয়ী হতে হলে দেশবাসীকে ইস্পাত কঠিন সংহতি প্রদর্শন করতে হবে। তাই এখন দেশের প্রশ্নে এক হতে হবে, দেশের মানুষের প্রশ্নে। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ।